গল্পের একদম শুরুতে আমরা পরিচিত হই কিম ওয়াং নামের এক চতুর লোকের সাথে। সে কোরিয়াতে বিশাল বড় একটা আন্ডারগ্রাউন্ড জুয়ার সিন্ডিকেট চালাতো। তার খেলার স্টাইলটা ছিল বেশ অদ্ভুত আর প্রতারণামূলক। সে শুরুতে তার প্রতিপক্ষকে খুব সহজেই দু একটা ম্যাচ জিততে দিত, যাতে অপর পাশের মানুষটার মনে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। যখন সেই অপোনেন্ট লোভে পড়ে বড় অঙ্কের টাকা বাজি ধরত, ঠিক তখনই কিম গেমের পুরো চাল উল্টে দিয়ে তার সব টাকা নিজের পকেটে নিয়ে আসতো। এভাবে সে বহু মানুষকে পথে বসিয়েছে। এই একই ফাঁদে পা দিয়েছিল আনসাং নামের এক ব্যক্তি। নিজের সমস্ত সঞ্চয় হারানোর পর সে বুঝতে পারে সে বড় একটা জালিয়াতির শিকার হয়েছে। তাই নিজের টাকা রিকভার করার জন্য সে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করে। নিরুপায় হয়ে সে সাহায্য চাইতে যায় তার নিজের ভাইয়ের কাছে, যে ছিল একজন প্রফেশনাল গেমার। আনসাং তার ভাইকে অনুরোধ করে বলে, আমাদের জীবনের শেষ ম্যাচ মনে করে আমার জন্য এই গেমটা খেলো। এটা জিতলে আমাদের লাইফ পুরো বদলে যাবে। ভাইয়ের করুণ দশা দেখে সে রাজি হয় এবং আনসাং তাকে নিয়ে সেই জুয়ার বোর্ডের দিকে রওনা দেয়। কিন্তু সেখানে যাওয়ার পর যখন লি জানতে পারে যে আনসাং আসলে চিটিং করে বাজি জেতার প্ল্যান করেছে, তখন সে খেলাটা খেলতে পরিষ্কার মানা করে দেয় এবং সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন আনসাং তার পায়ে ধরে রিকোয়েস্ট করা শুরু করে। সে কান্নাকাটি করে বলে যে তার উপর অনেক বড় দেনার চাপ আছে। যদি সে এই ম্যাচটা জিতে দেনা শোধ করতে না পারে, তবে কিং ওয়াং তাকে জ্যান্ত রাখবে না। ভাইয়ের এই চরম বিপদ দেখে লি শেষ পর্যন্ত মন গলাতে বাধ্য হয় এবং তার জন্য খেলতে রাজি হয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী আনসাং টাকার একটা ব্যাগ নিয়ে সোজা জুয়ার টেবিলে গিয়ে বসে। সেখানে কিম ওয়াং এর পাঠানো একটা ছেলের সাথে তার খেলা শুরু হয়। আসল খেলাটা খেলছিল লি, যে কিনা বাইরে একটি ভ্যানের ভিতর বসে ওয়াকিটকির মাধ্যমে ভেতরকার সমস্ত চাল একে একে আনসাংকে বলে দিচ্ছিল। তবে অপর প্রান্তের ছেলেটাও নিজের বুদ্ধিতে খেলছিল না। কিম ওয়াং তাকে জেতানোর জন্য ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকজন বড় মাপের এক্সপার্ট প্লেয়ার হায়ার করে রেখেছিল, যারা তাকে অন্যভাবে গাইড করছিল। খেলা চলাকালীন যখন কিম ওয়াং এর দল দেখতে পায় যে তাদের ছেলেটা হেরে যাচ্ছে, তখন আনসাংয়ের ওপর তাদের খটকা লাগে, কারণ এর আগে আনসাং কখনো এত নিখুঁত পারফরমেন্স দিতে পারেনি। সন্দেহ বাড়ায় কিম ওয়াং আরও কিছু হাই লেভেল এক্সপার্ট নিয়ে আসে কড়া গাইডের জন্য। খেলাটা তখন চরম একটা জটিল ও মনস্তাত্ত্বিক পর্যায়ে চলে যায়। ম্যাচ শেষ হতে আর মাত্র কয়েকটা চাল বাকি ছিল, যা দিলেই আনসাং জিতে যেত। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে সিগন্যাল ড্রপ করে এবং লাইভ ফুটেজ আসা বন্ধ হয়ে যায়। ভ্যানের ভিতর থেকে লি চিৎকার করে বলতে থাকে, আমি কিছু দেখতে পারছি না, তুমি চাল দিও না, কথা বলে একটু সময় পার করো, আমি কানেকশন ঠিক করার চেষ্টা করছি। কিন্তু আনসাং প্যানিক করে লির বারণ সত্ত্বেও তার ফাইনাল চালটা দিয়ে দেয় এবং সাথে সাথে গেমটা হেরে যায়। বাইরে বসে লি বুঝতে পারে যে ভিতরে কোনো একটা বিপদ ঘটেছে। সে ভ্যান থেকে নামার আগেই একদল লোক এসে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে আচ্ছা মতন পিটিয়ে অফিসের ভিতর নিয়ে আসে। ভেতরে এসে লি দেখতে পায় যে তার ভাই আনসাংকেও তারা মারধর করে রক্তাক্ত করে রেখেছে। আসল ব্যাপার হলো, আনসাং যে ব্যাগটা নিয়ে এসেছিল তার ভেতরের টাকাগুলো ছিল জাল। সে ভেবেছিল গেমটা তো সে জিতেই যাবে, তাই দেনা শোধের নাটক করতে সে জালটাকে এনেছিল, কিন্তু তার ভাগ্য তার সহায় হয়নি। লি যখন কিম ওয়াং এর কাছে তার ভাইয়ের জীবন ভিক্ষা চায়, তখন কিম এক ক্রূর হাসি দিয়ে বলে, ভাইয়ের জীবন চাইলে এখন থেকে তোকে আমার হয়ে গেম খেলতে হবে। খেলা চলাকালীন কিমের ডান হাত কং আনসাং এর ওপর নির্মম অত্যাচার শুরু করে এবং তাকে আধমরা করে বোর্ডের গুটিগুলো জোর করে গিলিয়ে দেয়। ভাইয়ের এই ভয়ানক কষ্ট দেখে লি পুরোপুরি ভেঙে পড়ে এবং ভয় তার হাত কাঁপতে কাঁপতে একটা গুটি নিচে পড়ে যায়। লি আমতা আমতা করে বলে, এটা ভুল করে পড়ে গেছে, এটা আমার চাল ছিল না। কিন্তু কিম ওয়াং ঠান্ডা গলায় জবাব দেয়, এখানে কোনো ভুল বলে কিছু নেই, তুই চাল দিয়ে দিয়েছিস আর এখানে শুধু আমার নিয়ম চলবে। লি বারবার তাদের পায়ে ধরে কাকুতি মিনতি করে, সব টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিমের দলের মন গলেনি। তারা লির চোখের সামনে তার ভাইকে শেষ করে দেয়। এরপর লিকেও মারাত্মকভাবে পিটিয়ে তার হাতে সেই অস্ত্রটা ধরিয়ে দিয়ে চলে যায়, যাতে পুলিশ এসে মনে করে লি নিজেই নিজের ভাইকে খুন করেছে। যথারীতি পুলিশ এসে লির হাতে অস্ত্র পায় এবং তাকে গ্রেফতার করে আদালতে শাস্তির মুখোমুখি করে। লিয়ের জায়গা হয় জেলের 4 দেয়ালের ভিতর। সেই জেলের ওয়ার্ডেনের এই বোর্ড গেমের ওপর প্রচণ্ড নেশা ছিল। সে সবসময় জেলের এক বয়োবৃদ্ধ কয়েদির সাথে খেলতো, যাকে সবাই আঙ্কেল ওয়াং বলে ডাকতো। আঙ্কেল ওয়াং জেলের বাইরে যাওয়ার জন্য ওয়ার্ডেনের কাছে 5 দিনের প্যারোল বা ছুটি চেয়েছিলেন। ওয়ার্ডেন শর্ত দেয়, যদি তুমি এই ম্যাচে আমাকে হারাতে পারো তবেই 5 দিনের জন্য মুক্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আঙ্কেল ওয়াং ম্যাচটা হেরে যান এবং চরম হতাশায় ভুগতে থাকে যে সে হয়তো আর কখনোই জেলের বাইরে যেতে পারবে না। ঠিক তখনই লি তার কাছে আসে এবং বলে, আমি আপনাকে এই খেলায় জেতাতে পারবো। লি তাকে এমন কিছু সূক্ষ্ম টেকনিক ও চাল শিখিয়ে দেয়
যা ব্যবহার করে আঙ্কেল ওয়াং খুব সহজে ওয়ার্ডেনকে ধূলিসাৎ করে দেন এবং নিজের 5 দিনের ছুটি আদায় করে নেন। তবে যাওয়ার আগে আঙ্কেল ওয়াং ওয়ার্ডেনকে বলে যান, জেলের ভিতর আমার চেয়েও বড় এক ওস্তাদ এসেছে, আমি না ফেরা পর্যন্ত আপনি চাইলে তার সাথে খেলতে পারেন। ওয়ার্ডেন খেলার প্রতি এতটাই পাগল ছিলেন যে তাকে হারাতে পারত সে তার সমস্ত আবদার পূরণ করত, শর্ত একটাই, জেতাক্কু হতে হবে। লি এই সুযোগটা লুফে নেয়। সে বুঝতে পারে জেলে টিকে থাকতে হলে এবং নিজের প্রতিশোধের পথ তৈরি করতে হলে ওয়ার্ডেনকে হাতের মুঠোয় রাখতে হবে। সে দিনরাত ছেলের দেয়ালে চক দিয়ে ছক কেটে কেটে অনুশীলনে মেতে ওঠে এবং এই খেলার একদম মাস্টার হয়ে যায়। 5 দিন পর আঙ্কেল ওয়াং যখন জেলে ফিরে আসেন তখন সে লিকে মন থেকে ধন্যবাদ জানায়, কিন্তু লি এসে সরাসরি তার পা জড়িয়ে ধরে বলে, আমাকে আত্মরক্ষা আর লড়াই করা শিখিয়ে দিন। আঙ্কেল ওয়াং লির সততা দেখে রাজি হন। তার নির্দেশেই জেলের অন্যান্য কয়েদিরা এক এক করে লিকে মারতে আসতো, কারণ লির প্রথম শিক্ষা ছিল শরীরকে মার খাওয়া সহ্য করার মতন শক্ত বানাতে হবে যাতে ব্যথার অনুভূতি লোপ পায়। মার খেতে খেতে সে এক সময় পাল্টা আঘাত করা এবং ফাইটিং টেকনিকগুলো রপ্ত করে ফেলে। এভাবে দীর্ঘ 60টি বছর কেটে যায় এবং লির সাজার মেয়াদ শেষ হয়। আঙ্কেল ওয়াং চেয়েছিলেন লি জেল থেকে বের হয়ে তার সাথে শান্তিতে কাজ করুক, কিন্তু লির মাথায় তখন কেবল ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছিল। ওয়াং তাকে একটা মোটা অঙ্কের ফান্ড দেন যাতে সে নিজের মিশন শুরু করতে পারে। জেল থেকে বের হয়ে লি প্রথমেই নিজের দাড়ি গোঁফ কেটে হুলিয়া পুরোপুরি বদলে ফেলে যাতে কেউ তাকে আগের সেই লি বলে চিনতে না পারে। এরপর সে একটি রেস্তোরাঁয় গিয়ে নজরদারি শুরু করে কং এর ওপর, সেই লোকটা যে তার ভাইকে গুটি গিলিয়েছিল। লি কায়দা করে কংকে একটি ম্যাচের চ্যালেঞ্জ দেয়। কং লির টাকার ব্যাগ দেখে তাকে একটি বড় সোনা বা লোভনীয় মুরগি মনে করে খেলায় বসে যায়। লি ইচ্ছে করে প্রথম দিকে তার সব টাকা কং এর কাছে হারতে থাকে। কং খুশিতে বাগ হয়ে যায়, তার বন্ধুদের ফোন করে বলে, আজকে এমন একটা বোকা পেয়েছি যে বারবার হারার পরেও টেবিল থেকে উঠছে না। এক পর্যায়ে লি বাকি সবাইকে টাকা দিয়ে রেস্তোরাঁ থেকে বিদায় করে দেয় এবং পুরো জায়গায় শুধু তারা দুজনে একা। যখন লির কাছে বাজি ধরার মতো আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না, তখন কং উঠে চলে যেতে নেয়। লি তখন বলে, টাকা নেই তো কি হয়েছে, এবার প্রতি চালের বিনিময়ে মাথায় টোকা দেওয়ার বাজি হবে। কং এটাকে পাগলামি ভেবে হেসে উড়িয়ে দেয় এবং আরেকটি ম্যাচ শুরু করে, কিন্তু এবার লি তার আসল রূপ দেখায় এবং কংকে হারিয়ে দেয়। বাজির নিয়ম অনুযায়ী কংকে 10টা টোকা খেতে হবে। কং ভেবেছিল সাধারণ টোকা, কিন্তু লি যখন তার আঙুল দিয়ে কং এর কপালের মেইন রগের ওপর প্রথম আঘাতটা করে, কং এর চোখের সামনে অন্ধকার নেমে আসে। দ্বিতীয় টোকা দেওয়ার সাথে সাথে কপাল ফেটে রক্ত বের হতে শুরু করে। কং ক্ষমা চায়, কিন্তু লি তাকে টেনে এনে একটি পিলারের সাথে বেঁধে ফেলে। কং যখন তাকে চিনতে পারছিল না, তখন লি পকেট থেকে তার ভাইয়ের সেই পুরানো ভাঙা চশমাটা বের করে চোখে পড়ে। সেটা দেখা মাত্রই কং এর মনে পড়ে যায় 7 বছর আগের সেই রাতের কথা। সে জীবনের ভিক্ষা চায়, কিন্তু লি কোনো দয়া না দেখিয়ে তার চোখে আঘাত করে, তাকে অন্ধ করে দেয় এবং শেষ টোকাটি এমন একটা ভাইটাল পয়েন্টে মারে যে কং সেখানেই শেষ হয়ে যায়। এরপর লি দেখা করে ভ্যান নামের এক লোকের সাথে, যে ছিল তার ভাইয়ের আংসাংয়ের পুরানো বন্ধু এবং সেই রাতের জালিয়াতির আরেক সহযোগী। সে ঘটনার রাতে তাদের ফেলে পালিয়ে গিয়েছিল। জুয়া ছেড়ে দিলেও সে এখন ছোটখাটো বাটপারি করত। লি তাকে একদল গুন্ডার হাত থেকে উদ্ধার করে এবং সোজা ছাদের পুলিশে ঝুলিয়ে দিয়ে নিজের পরিচয় দেয়। লি তাকে জিজ্ঞেস করে কিম ওয়াং এখন কোথায় থাকে এবং তার বর্তমান সাম্রাজ্য কেমন। ভ্যান প্রথমে ভয় পেয়ে এড়িয়ে যেতে চাইলেও লি যখন তাকে $3 মিলিয়ন লোভ দেখায়, তখন টাকার লোভে ভ্যান লির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। নিজেদের টিম ভারী করার জন্য লি এমন একজন দক্ষ মানুষের খোঁজে নামে যে নিখুঁত চাল দিতে পারে। তারা সন্ধান পায় ওয়াং নামের এক অন্ধ বৃদ্ধের, যে চোখে না দেখলেও অপোনেন্টের গুটি ফেলার শব্দ শুনেই তার চাল ধরে ফেলতে পারত। লি তার সাথে খেলে ইচ্ছে করে হেরে যায় এবং তার দক্ষতা পরীক্ষা করে। পরে তারা যখন একসাথে ড্রিঙ্কিং করছিল, তখন জানা যায় যে একটা দুর্ঘটনায় এই বৃদ্ধ তার 2টি চোখই হারিয়েছেন এবং এখন খুব কষ্টে দিন কাটাচ্ছেন। লি নিজের চোখের একটি ক্ষতর কথা উল্লেখ করে বলে, আমি আপনার কষ্টটা বুঝি। বৃদ্ধ ওয়াং লিকে সাবধান করে দিয়ে বলেন, তুমি যে প্রতিশোধের আগুন নিয়ে ঘুরছো তা তোমার বাকি চোখটাও কেড়ে নিতে পারে। আমি কোনো খারাপ কাজে আমার বিদ্যা দেব না। কিন্তু লি হাল ছাড়ে না। সে বৃদ্ধকে তার মেয়ের কাছে নিয়ে যায়, যে অত্যন্ত দরিদ্রের মধ্যে দিন কাটাচ্ছিল। লি প্রমিস করে, যদি আপনি আমাকে এই মিশনে হেল্প করেন তবে জেতার পর বড় একটা পার্সেন্টেজ আপনার মেয়েকে দেব, যাতে সে ভালো লাইফ পায়। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বৃদ্ধ রাজি হন। কাজটি আরও নিখুঁত করতে তারা একটি ভাঙাড়ির দোকানে যায়, যেখানে বৃদ্ধের এক পুরানো কাঠমিস্ত্রি বন্ধু কাজ করত। অতীত কোনো ক্ষোভের কারণে সে প্রথমে রাজি না হলেও অনেক বুঝিয়ে তাকেও দলে নেওয়া হয়। সেই কাঠমিস্ত্রি একটি স্পেশাল মাইক্রোফোন এবং এমন একটি ক্যাসিনো বোর্ড তৈরি করে যার নিচে স্ক্যানার বসানো ছিল, যা দিয়ে অপোনেন্টের চাল সরাসরি বাইরের মনিটরে দেখা যেত। এদিকে ভ্যানকে একজন কোটিপতির বকে যাওয়া ছেলের মতন সাজিয়ে কিম ওয়াং এর হাই প্রোফাইল ক্যাসিনোতে পাঠানো হয়।
ভ্যান সেখানে গিয়ে একের পর এক ম্যাচে লাখ লাখ টাকা হারতে থাকে। তার এই বোকামি দেখে ক্যাসিনোর ম্যানেজার তাকে আরও বড় ফাঁদে ফেলার প্ল্যান করে। ভ্যান এক পর্যায়ে তার গাড়ি, সোনার ঘড়ি সব বাজি রেখে হারের নাটক করে এবং ক্যাসিনোতে একটা হট্টগোল সৃষ্টি করে চলে আসে। ম্যানেজার কনফার্ম হয় যে এই ছেলেটা পুরোপুরি তাদের জালে আটকে গেছে। পরদিন ভ্যান আবার আসে, তবে এবার লি ব্যাকগ্রাউন্ডে ছিল এবং অন্ধ বৃদ্ধ ওয়াং মাইক্রোফোনের সাহায্যে তাকে গাইড করছিল। ভ্যান ম্যাচটা জিতে যায়। হেরে যাওয়া প্লেয়ার ভ্যানের শরীর সার্চ করলেও কোনো ডিভাইস পায় না, কারণ ভ্যান আগেই সেটা সিগারেটের প্যাকেটের ভিতর লুকিয়ে এক ওয়েটারের মাধ্যমে বাইরে পাঠিয়ে দিয়েছিল। ম্যানেজার ভ্যানের কাছে ক্ষমা চায় এবং তাকে নিজের সাথে খেলার অফার দেয়। ভ্যান মুড নেই বলে চলে আসে এবং সাহায্যকারী ওয়েটারকে বকশিশ দেয়। মিশন সফল করতে লি ক্যাসিনোর অন্যতম সেরা প্লেয়ার এরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়ায়, যে কিনা কিমং এর হয়ে চালবাজি করত। একদিন বারে বসে কথা বলার সময় লি কিমং এর সামনেই বলে যে সে এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বানাচ্ছে যা যে কোনো জুয়ারিকে হারিয়ে দিতে পারবে। কিম এই কথা শুনে ইমপ্রেস হয়ে যায় এবং ভাবে এই ছেলেকে তার ব্যবসায় কাজে লাগানো যাবে। এরিকা লির সাথে প্রেমের নাটক করলেও আস্তে আস্তে সে সত্যি লির প্রেমে পড়ে যায়। পরদিন ম্যানেজার ভ্যানকে তাদের নিজস্ব ডেরায় খেলার আমন্ত্রণ জানায়। টাকার লোভে অন্ধ ম্যানেজার ভ্যানের ঘরে কোনো ডিভাইস না পেয়ে নিশ্চিন্তে খেলতে বসে, কিন্তু সে জানতো না যে পুরো ঘর এবং বোর্ডটি কাঠমিস্ত্রি স্পেশালভাবে ডিজাইন করেছে। বৃদ্ধ ওয়াংয়ের নিখুঁত নির্দেশনায় ভ্যান ম্যানেজারকে পুরো $2 মিলিয়ন হারিয়ে দেয়। এত বড় লসের পর ম্যানেজার রাগে পাগল হয়ে যায় এবং ভ্যানকে চাকু দিয়ে মারতে গেলে লি সেখানে এন্ট্রি নেয়। তাদের মধ্যে ব্যাপক মারামারি হয় এবং ম্যানেজার গুরুতর আহত হয়। ম্যানেজারের যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটি বড় ফ্যাক্টরির ভিতরে সম্পূর্ণ খালি গায়ে বসে আছে এবং সামনে লিও একই অবস্থায়। লি শর্ত দেয় যে জিতবে সেই বাইরে যাওয়ার কোড পাবে। খেলা চলাকালীন তাপমাত্রা মাইনাসে চলে যায় এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে। ম্যানেজার বাঁচতে না পেরে লির ওপর হামলা করে, কিন্তু লি তাকে পিটিয়ে আধমরা করে কোডটি দিয়ে বাইরে চলে যায়। তবে ম্যানেজার কোড ডিকোড করার আগেই ঠান্ডায় জমে মারা যায়। কিম ওয়াং যখন তার ম্যানেজারের লাশ পায়, তখন লির কাছ থেকে একটি ফোন আসে। তোমার সাথেও ঠিক একই খেলা হবে, যার প্রাইজ মানি হবে মৃত্যু। কিম তখন মরিয়া হয়ে ওঠে। সে আঙ্কেল ওয়াং ও ভ্যানকে কিডন্যাপ করে লির আস্তানায় হানা দেয়। কিম বৃদ্ধ ওয়াংকে এমন একটি সাধারণ বোর্ডে খেলতে বাধ্য করে যেখানে অন্ধদের জন্য কোনো মার্কার ছিল না। তা সত্ত্বেও বৃদ্ধ নিজের আন্দাজে কিমকে কোণঠাসা করে ফেলেন। নিজের হার নিশ্চিত দেখে কিম রেগে গিয়ে বোর্ডের সব গুটি হাত দিয়ে এলোমেলো করে দেয় এবং বৃদ্ধকে নির্মমভাবে চাকু মেরে হত্যা করে। লি যখন সেখানে পৌঁছায়, সে দেখে আঙ্কেল ওয়াং আর বেঁচে নেই। কিম ভ্যানের মাথার উপর পা দিয়ে লিকে শেষ ম্যাচ খেলার জন্য থ্রেট দেয়। কিম এরিকাকেও জিম্মি করে রেখেছিল। খেলা যখন ড্রয়ের দিকে যাচ্ছিল এবং কিম বুঝতে পারে সে হেরে যাবে, সে সাইকোর মতন লির চোখের সামনেই এরিকার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরিকার মৃত্যু দেখে লি তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে একাই কিমের পুরো বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। লির 7 বছরের জেলের ট্রেনিং এবং ফাইটিং স্কিলসের সামনে কিমের গুন্ডারা টিকতে পারছিল না। লি একে একে সবাইকে খতম করে। শেষমেশ শুধু কিম আর লি বাকি থাকে। কিম লির পেটে চাকু মারলেও লি ভেতরে একটি সেফটি মেটাল বেল্ট পরে এসেছিল, যার কারণে তার ক্ষতি হয়নি। লির সাথে কিমের এক রক্তাক্ত লড়াই হয়। জানালা ভেঙে তারা নিচে পড়ে যায় এবং অবশেষে লি কিমের নিজের অস্ত্র দিয়ে কিম ওয়াংকে শেষ করে তার ভাইয়ের এবং বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেয়। সবকিছু শেষ হওয়ার 1 সপ্তাহ পর লি আঙ্কেল ওয়াং এর মেয়ের কাছে যায় এবং তাকে একটি বিশাল অঙ্কের চেক দেয়, যা দেখে মেয়েটি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। লি বৃদ্ধের দেওয়া কথা রেখেছিল। এরপর সে তার ভাইয়ের ছেলের সাথে দেখা করে, তাকেও কিছু টাকা দেয় ও একটি ফোন দিয়ে বলে, এখন থেকে তুমি আর একা নও, তোমার কাকাও তোমার সাথে রয়েছে। তো শেষ দৃশ্যে দেখা যায় কার্পেন্টার তার মৃত বন্ধু ওয়াংয়ের একটি কাঠের মূর্তি বানাচ্ছে। লি যার যার ভাগের টাকা বুঝিয়ে দিয়ে সেই রাস্তায় আসে যেখানে প্রথম দিন আঙ্কেল ওয়াংয়ের সাথে দেখা হয়েছিল। সে রাস্তায় আঙ্কেলের প্রিয় ড্রিঙ্কস উৎসর্গ করে যখন ফিরছিল, তখন তার সামনে একটি চমৎকার চকচকে গাড়ি আসে। গাড়িটির ভিতরে ছিল ভ্যান, এরিকা এবং সেই ছোট্ট মেয়েটি, যারা আসলে লির প্ল্যানে আগে থেকে সুরক্ষিত জায়গায় বেঁচে গিয়েছিল। তারা সবাই মিলে এক নতুন ও সুন্দর জীবনের উদ্দেশ্যে রওনা দেয় এবং এখানেই এই রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে।